প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অশোক কুমার বাইন, সহকারী অধ্যাপক, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। আমার অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। তোমরা নিশ্চয়ই এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে মনোনিবেশ করে নিজেদের পড়ালেখাকে এগিয়ে নিয়ে যাচ্ছ এবং নিজেদের শিক্ষা জীবনকে প্রতিষ্ঠিত করার প্রয়াসে আছো। আমি আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের, তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের মহাকর্ষ সম্পর্কে একটু আলোচনা করব। মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলটা কি আমরা প্রথমে সেটা দেখি। মহাকর্ষ বলটা হলো কি, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণটার নাম হলো মহাকর্ষ বল। এই আকর্ষণটা হলো মহাকর্ষ, আর যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে আমরা কি বললাম দেখো, পৃথিবীর মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণটা হচ্ছে মহাকর্ষ, আর এই যে বলে আকর্ষণ করছে সেইটাকে বলছে মহাকর্ষ বল। দেখো, আর একটা জিনিস আমি একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝতে সুবিধে হবে। এই যে আকর্ষণটা, এই আকর্ষণটার সংজ্ঞায় যদি আমি বলে দিতাম যে তাদের ভরের কারণে যে আকর্ষণ করে, তাহলে সংজ্ঞাটা আরও ক্লিয়ার হয়। যদিও আমাদের বইতে এইভাবে ভরের কারণে এইভাবে দেওয়া নাই। কী জন্যে ভরের কারণে বলা উচিত আমি মনে করি, সেটা বলছি হচ্ছে এই জন্যে, দেখো দুটো যদি চার্জিত বস্তু হয়, তাহলে কিন্তু ওই দুটো বস্তুর ভিতরে ওই চার্জের কারণে যে বল, সেইটা কিন্তু মহাকর্ষ বল নয়, সেইটা কিন্তু মহাকর্ষ বল নয়। একটা চুম্বক আর একটা লোহার দণ্ড বা লোহার যে কোনো জিনিস, সেইটার ভিতরে কাছাকাছি থাকলে যে আকর্ষণ বল, এটা কিন্তু মহাকর্ষ বল নয়। হ্যাঁ, কিন্তু এদের ভিতরও একটা আকর্ষণ বল আছে যেটা এদের ভরের কারণে হয়, ওই চার্জের কারণে বা চুম্বকের মেরু শক্তির কারণে নয়, এদের ভরের কারণে। সেই বলটা হচ্ছে মহাকর্ষ বল। হ্যাঁ, আমরা পাশাপাশি ধরে নাও যে এইখানে যে কোনো একটা ছোট বস্তু আছে, এখানে বড় একটা বস্তু আছে, এরা কিন্তু ভরের কারণে একে অপরকে আকর্ষণ করবে, এই বলটা হচ্ছে মহাকর্ষ বল। এইটা যদি চার্জিত হয়, ধরো এটা নেগেটিভ চার্জে চার্জিত করে রাখলাম, পজিটিভ চার্জে চার্জিত করে রাখলাম, এটা নেগেটিভ চার্জে চার্জিত করে দিলাম, তাহলে এদের ভিতরে এই চার্জের কারণে আর একটা বল কিন্তু কাজ করবে, সেইটা কিন্তু মহাকর্ষ নয়। কিন্তু এদের ভর যদি m1 হয়, এইটার ভর যদি m2 হয়, তাহলে এই ভরের কারণে এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে, সেই বলটাকে বলি হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলটা, এই সম্পর্কে বিজ্ঞানী নিউটন একটা সূত্র দিয়েছেন, সেইটাই মহাকর্ষ সংক্রান্ত, মহাকর্ষ বল সংক্রান্ত নিউটনের সূত্র নামে পরিচিত। এই সূত্রটায় উনি বলছেন কি, যে এরকম দুটো বস্তু, ধরো চার্জিত না, এমনি নর্মালি একটা বস্তু আছে, একটার ভর হচ্ছে m1, একটার ভর হচ্ছে m2, এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, দেখো সবসময় কিন্তু পদার্থবিজ্ঞানে দুটো বস্তুর দূরত্ব মানে এর পৃষ্ঠ থেকে এর পৃষ্ঠ না, এর কেন্দ্র থেকে এর কেন্দ্র, এইটাকে বলি দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব বললে কিন্তু পৃষ্ঠ টু পৃষ্ঠ নয়, কেন্দ্র টু কেন্দ্র, এটা তো মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, আর এদের ভর যদি m1 আর m2 হয়, তাহলে উনি বলছেন কি, যে এদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে, এদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে, সেইটা হবে, এই আকর্ষণ বল যদি f দিয়ে ধরি, তাহলে আকর্ষণ বলটা হবে এই যে ভর দুটো আছে, ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। আর কি হবে, এদের মধ্যকার যে দূরত্ব আছে, এই দূরত্বের
এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই যে বর্গ তার ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই বলটা ভরের গুণফলের সমানুপাতিক হচ্ছে, আবার এই বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে, অর্থাৎ এই দুটোর ভর, দুটোরই ভর, যে কোনোটার ভর বাড়ালে বা দুটোরই ভর বাড়ালে বল বেশি হবে, আবার এদের মধ্যবর্তী দূরত্ব যদি বাড়াতে চাও তাহলে বল কিন্তু কমে যাবে, অনেক দ্রুত হারে কমে যাবে। এই দুটোর সমন্বয় সূত্র এফ ইজ ইকুয়াল টু আমরা এফ প্রপোর্শনাল আমরা লিখতে পারলাম m1 m2 বাই ডি স্কোয়ার। এইটা হচ্ছে এই দুটো সূত্রের, এই দুটো অংশের সমন্বয় সূত্র। এইটা হচ্ছে মহাকর্ষ সূত্র আকারে লিখলাম। এর সমীকরণটা যখন আমরা লিখব তখন আমরা কি লিখব, এফ ইজ ইকুয়াল টু, এইখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে কে, m1 m2 বাই ডি স্কোয়ার। হ্যাঁ, এই যে কে লিখলাম সমানুপাতিক ধ্রুবক, আসলে কিন্তু আমরা এই যে যখন মহাকর্ষ সূত্র আকারে প্রকাশ করি তখন এই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কে দিয়ে ধরি, এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা কে দিয়ে ধরি না, এইটাকে ধরি বড় হাতের জি দিয়ে। সেই জন্য উনি এইখানে কে এর পরিবর্তে সমানুপাতিক ধ্রুবকটা লিখলেন জি। এই তাহলে এফ ইজ ইকুয়াল টু হয়ে গেল জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। এইটা হচ্ছে মহাকর্ষ তোমার নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কিত সমীকরণ। এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই ডি স্কোয়ার, জি m1 m2 বাই ডি স্কোয়ার। এইখান থেকে আমরা এই জিটাকে মহাকর্ষ ধ্রুবক বললাম, এই জিটাকে কি বললাম, মহাকর্ষ ধ্রুবক বললাম। এই মহাকর্ষ ধ্রুবকটার সংজ্ঞাটা আমরা এখান থেকে আনতে পারি। দেখো, এই মহাকর্ষ ধ্রুবকটার সংজ্ঞা আমরা কি করে আনতে পারবো, আমরা যদি এই যে দুটো ভর, এই m1 ইজ ইকুয়াল টু 1 একক লিখে দিলাম, ধরে নাও 1 কেজি, এসআই এককে নিলে 1 কেজি, 1 কেজি। m2 এইটার মান নিলাম, এটাও 1 কেজি নিলাম, দুটো 1 কেজি নিলাম। আর এদের মধ্যবর্তী দূরত্ব ডি এর মান যদি 1 মিটার নিই, সবগুলো এসআই এককে নিলাম, তাহলে দেখো এইটা 1, এইটা 1, এইটা 1, তাহলে এফ ইজ ইকুয়াল টু জি হয়, এফ ইজ ইকুয়াল টু জি হয়। তাহলে আমি এই জি এর সংজ্ঞাটা কিভাবে দেব, দেখো জি এর সংজ্ঞাটা দেব, একক ভরের দুটো বস্তু, এই যে একক ভরের দুটো বস্তু, একক ভরের দুটো বস্তু পরস্পর থেকে যদি একক দূরত্বে থাকে, একক ভরের দুটো বস্তু পরস্পর থেকে যদি একক দূরত্বে থাকে, তাহলে এরা পরস্পরের প্রতি যে মহাকর্ষ বলটা প্রয়োগ করবে সেই বলটাই হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। আবার বলি, দেখো একক দূরত্বে দুটো বস্তু, একক দূরত্বে দুটো বস্তু একক ভরের পরস্পরকে যে বলে আকর্ষণ করবে সেইটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক জি। এটা হলো জি এর সংজ্ঞা। এই জিটাকে আমরা সার্বজনীন ধ্রুবক বলি, এই জিটাকে আমরা সার্বজনীন ধ্রুবক বলি। সার্বজনীন ধ্রুবক বলি কেন, দেখো এই যে বলটা, এই দুটো বস্তুর মধ্যবর্তী বল, এই দুটো বস্তু তুমি যদি বায়ুর ভিতরে রাখো তাহলে ওই মহাকর্ষ ধ্রুবকের মান যা, তুমি যদি শূন্য স্থানে রাখো মহাকর্ষ ধ্রুবকের মান তাই, তুমি যদি পানির ভিতরে রাখো মহাকর্ষ ধ্রুবকের মান তাই। অর্থাৎ যে অবস্থানেই রাখো না কেন, যদি ওই ভর দুটোর ভর স্থির থাকে আর তাদের দূরত্ব স্থির থাকে, তাহলে এই মহাকর্ষ ধ্রুবকের মানের কোনো পরিবর্তন কোনো সময় হয় না, কোনো ক্ষেত্রে। ওই মান দুটো ভরের মান পরিবর্তন করো, জি একই। অর্থাৎ জি এর মান যে কোনো স্থানে যে কোনো বস্তুর জন্য যেহেতু পরিবর্তন হয় না, সেই জন্যে এটাকে বলে সার্বজনীন ধ্রুবক। এটার নাম হলো সার্বজনীন ধ্রুবক। এবং এর সংজ্ঞাটা আমরা বললাম সার্বজনীন ধ্রুবকটা কি হয়। এইবার আমরা বলি, দেখো এই যে মহাকর্ষ ধ্রুবকের সমীকরণটা আমরা পেয়ে গেলাম, মহাকর্ষ ধ্রুবকের সমীকরণটা পেয়ে গেলাম। এইটা যদি হয় যে এইটা পৃথিবী, এটা বড় একটা বস্তু, ওর তুলনায় এই ছোট একটা বস্তু আছে,
m1 ভরের। এই পৃথিবী এবং এই বস্তুর ভর এটাও কিন্তু মহাকর্ষ বল বা মহাকর্ষ বা মহাকর্ষ বল, কিন্তু এর আলাদা একটা নাম দেব। যদি পৃথিবীর সাথে কোনো বস্তুর মহাকর্ষ বল হয় তার নাম দেব হচ্ছে অভিকর্ষ, আর এদের বলটা হচ্ছে অভিকর্ষ বল। অর্থাৎ আমরা অভিকর্ষ বল কাকে বলবো? মহাকর্ষ বল বলছিলাম মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যকার বলকে মহাকর্ষ বল বলছিলাম, আর অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী এবং যে কোনো বস্তু, পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ বল তাকে বলি আমরা হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে? এই অভিকর্ষ বলটা দেখো, এই যে নারকেল গাছে একটা নারকেল আছে, নারকেলটা টুপ করে মাটিতে পড়ছে, এই নারকেলকে পৃথিবী আকর্ষণ করছে বিধায় এটা অভিকর্ষ বল, অর্থাৎ এই নারকেল এবং পৃথিবীর মধ্যকার বল অভিকর্ষ বল। আবার দেখো সূর্য অনেক দূরে আছে, পৃথিবীটা কিন্তু সূর্যের আকর্ষণেই সূর্যের চারপাশে ঘুরছে, তাহলে এই সূর্য আর পৃথিবীর মধ্যকার বলটাও কিন্তু অভিকর্ষ বল। তাহলে পৃথিবীর সাথে যে কোনো বস্তু, সেটা বড় হোক, নারকেলের মতো হোক, আর সূর্য হোক অনেক বড় হোক, যে কোনো বস্তুর আকর্ষণ বলকে বলি আমরা অভিকর্ষ বল। যে কোনো বস্তুর আকর্ষণ বলকে বলি আমরা অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের ক্ষেত্রে আমরা এই একটা বস্তুর ভর লিখি ছোট এম দিয়ে, আর এক পৃথিবীর ভর লিখি বড় এম দিয়ে। সেই জন্য অভিকর্ষ বলের ক্ষেত্রে এই সূত্রটা দাঁড়ায়, দেখো জি থাকবে, এই বড় এমটা হচ্ছে পৃথিবীর ভর, ছোট এমটা হচ্ছে যে কোনো অন্য একটা বস্তুর ভর, আর এদের মধ্যবর্তী দূরত্ব ডি যদি হয় ডি স্কয়ার। ঠিক আছে? এখন ধরে নাও এই একটা পৃথিবী, পৃথিবীটা তো অনেক বড়, এই পৃথিবীর এই পৃষ্ঠ থেকে ছোট্ট একটা নারকেল গাছ আছে, এই নারকেল গাছের এইখান থেকে নারকেলটা পড়তেছে। তো পৃথিবীর দেখো এইটা যদি কেন্দ্র হয়, দূরত্ব তো এই নারকেলটার দূরত্ব এইখান থেকে এইটুকুন ধরতে হবে, অর্থাৎ এই পুরোটা হচ্ছে ডি, এই পুরোটা হচ্ছে ডি, এই নারকেল থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত। আর এই পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে, এই যে পৃথিবীর ব্যাসার্ধ এইটুকুনকে যদি আমি আর ধরি, তাহলে এই ডিটা আর আরে তেমন কোনো পার্থক্য নাই, ডিও প্রায় যতটুকু ডি, এই পৃথিবীর এই ব্যাসার্ধটা হচ্ছে 6400 কিলোমিটার, আর দেখা যাচ্ছে কি যে এইখান থেকে এইটুকুন মাত্র কয়েক মিটার দূরত্ব। সেই জন্যে এর সাথে কয়েক মিটার যুক্ত করলে তেমন পার্থক্য হয় না, যার কারণে পৃথিবীর কাছে যে বস্তুগুলো, পৃথিবী পৃষ্ঠের কাছে যে বস্তুগুলো, হ্যাঁ, বা ভূপৃষ্ঠে যদি কোনো বস্তু থাকে তার আকর্ষণ বলকে যখন আমরা লিখি, সূত্র লিখি, তখন লিখি এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর এর ডি এর পরিবর্তে তখন দিই আর স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধের স্কোয়ার। ভূপৃষ্ঠে অথবা ভূপৃষ্ঠের অতি নিকটে যদি কোনো বস্তু থাকে তার ক্ষেত্রে আমরা ফর্মুলা লিখি এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, ডি স্কোয়ারের পরিবর্তে দূরত্বটাকে আর এ রূপান্তরিত করি। আচ্ছা, এবার আমরা আর একটা বিষয় একটু আলাপ করব। দেখো অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলতে আমি বললাম পৃথিবী আর অন্য বস্তুর ভিতরে। ধরে নাও এই যে পৃথিবী আছে, এইখান থেকে একটা বস্তু ছেড়ে দিচ্ছ, এইখান থেকে একটা বস্তু ছেড়ে দিচ্ছ, একে আকর্ষণ করে এর দিকে নিয়ে আসতেছে, এর দিকে নিয়ে আসতেছে। তাই আকর্ষণ করলে একটা বল কাজ করতেছে, বল কাজ করলে এটা যদি ছেড়ে দাও তাহলে প্রাথমিক অবস্থায় এর বেগ ছিল 0, যেহেতু বল প্রয়োগ হচ্ছে এর ত্বরণ তৈরি হচ্ছে। কোন বলের জন্য ত্বরণ তৈরি হচ্ছে? অভিকর্ষ বলের জন্য ত্বরণ তৈরি হচ্ছে। এই ত্বরণটাকে বলে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ কাকে বলবো? এই বস্তুটা মুক্তভাবে পড়তে হবে, মানে শুধুমাত্র পৃথিবীর বলটা কাজ করবে, অন্য কোনো বাধা টাধা থাকবে না। তখন এই বস্তুটার যে ত্বরণ সৃষ্টি হবে তাকে বলি আমরা অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ আমরা অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা দিতে পারি যে বিনা বাধায়, অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত বস্তুর
বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। মুক্তভাবে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এই অভিকর্ষ ত্বরণটা হচ্ছে আমরা জি দিয়ে লিখি, অভিকর্ষ ত্বরণটাকে আমরা জি দিয়ে লিখি। এই অভিকর্ষ ত্বরণটা আমরা দেখব যে এই অভিকর্ষ ত্বরণের সমীকরণটা আমরা কিভাবে লিখতে পারি। দেখো, আমরা এখানে বলের কথা বলছি হচ্ছে কি, বলের কথা বলছি হচ্ছে এটা অভিকর্ষ বল দ্বারা পড়বে। আর একটা জিনিস তোমাদের একটু ক্লিয়ার করি, এই যে অভিকর্ষ বা মহাকর্ষ এটা কিন্তু শুধুমাত্র আকর্ষণধর্মী বল, এটা কিন্তু কখনো বিকর্ষণ করে না। সেজন্য সবসময় আকর্ষণ করে বলছে, এটা কিন্তু কখনো বিকর্ষণ করে না। তো আকর্ষণধর্মী বল, এটা যে বলে আকর্ষণ করবে সেটাকে আমরা অভিকর্ষ বল বলছি, আর ওই বলের জন্য যে ত্বরণ সৃষ্টি হবে সেটাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলতেছি। এখানে আর একটা জিনিস তোমার ক্লিয়ার হওয়ার দরকার, যে এই যে ছোট্ট একটা বস্তু এম ভর, আর এই যে পৃথিবী বড় একটা এম ভর, এই পৃথিবী একে যে বলে টানে, পৃথিবীটা এই ছোট্ট, এটা যদি নারকেল হয়, এই নারকেলটাকে যে বলে টানবে, নারকেলটাও কিন্তু পৃথিবীকে সেই বলে টানবে, সমান বলে টানে। কিন্তু কেন এই নারকেলটাই পৃথিবীর কাছে আসে, পৃথিবী কেন নারকেলের কাছে যায় না? পৃথিবী কেন নারকেলের কাছে যায় না? আসলে পৃথিবীটাই এত বেশি ভর যে বল, ধরো এটা ধরে নাও যে 10 নিউটন বল প্রয়োগ করছে, 10 নিউটন বল প্রয়োগ করে নারকেলটাকে টানিয়ে নিতে পারতেছে, কিন্তু 10 নিউটন কেন, 10,000 নিউটন বল প্রয়োগ করলেও পৃথিবীকে তো, এত বড় জিনিসকে তো আর টেনে উঠাতে পারবে না। যার কারণে পৃথিবী নারকেলের উপর বা যে কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করছে, ওই বস্তুটাও পৃথিবীর উপর সেই বল প্রয়োগ করা সত্ত্বেও ওই বস্তুটা পৃথিবীর দিকে পড়ছে, পৃথিবী কিন্তু ওর দিকে যায় না। আর পৃথিবীর দিকে পড়ছে ওই বলের দ্বারা, ওই বলের দ্বারা যে ত্বরণ তৈরি হচ্ছে সেটাকে বলতেছি আমরা অভিকর্ষ ত্বরণ জি, অভিকর্ষ ত্বরণ জি। এবার এই অভিকর্ষ দেখো, এই যে এরপর পড়তেছে, এর এফ ইজ ইকুয়াল টু অভিকর্ষ বল, এফ ইজ ইকুয়াল টু কি, জি এম এম বাই ডি স্কোয়ার, তাই না? এখন ভূপৃষ্ঠের খুব কাছাকাছি, আবার আমরা জানি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম জি, এফ ইজ ইকুয়াল টু এম জি, হ্যাঁ, এম জি ইজ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কোয়ার। এই এম এম কেটে দাও, তাহলে জি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে জি এম বাই ডি স্কোয়ার, জি এম বাই ডি স্কোয়ার। ডিটা হচ্ছে এই বস্তু থেকে এই দূরত্ব। কিন্তু এই বস্তুটা যখন ভূপৃষ্ঠের অতি নিকটে বা ভূপৃষ্ঠে আসে, তখন এই ডিটার পরিবর্তে আমরা আর লিখতে পারি। তখন জি এর সূত্র হয় হচ্ছে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে এই জি এম বাই আর স্কোয়ার হচ্ছে ভূপৃষ্ঠে অথবা ভূপৃষ্ঠের অতি নিকটে, ভূপৃষ্ঠে অথবা ভূপৃষ্ঠের অতি নিকটে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের রাশিমালা। এটা হলো ভূপৃষ্ঠে অথবা ভূপৃষ্ঠের অতি নিকটে অভিকর্ষ ত্বরণের রাশিমালা। এখন দেখি আমরা এই যে অভিকর্ষ বল সম্পর্কে আমরা বললাম, এই অভিকর্ষ বল যে অভিকর্ষ ত্বরণ জি তৈরি করলো, এই জি এর মানটা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানটা মানে ভূপৃষ্ঠেই বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। এর কারণটা কি, আমরা এই জি এর সমীকরণ পেলাম হচ্ছে, ভূপৃষ্ঠে যে জি এর সমীকরণটা পেলাম, জি এর সমীকরণ পেলাম হচ্ছে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার লিখতে পারি অথবা ডি স্কোয়ার লিখতে পারি, ভূপৃষ্ঠে হলে আর স্কোয়ার। এখন প্রথমটায় আমরা দেখি, প্রথম নাম্বারে পৃথিবীটা এরকম একেবারে পুরো গোল না, পৃথিবীটা কিন্তু উত্তর দিক দক্ষিণ দিকে একটু চ্যাপ্টা, কমলা লেবুর মতো এরকম একটু চ্যাপ্টা, যার কারণে এর এই যে এইটাকে বলে মেরুবিন্দু, এগুলো উত্তর মেরু আর দক্ষিণ মেরু, আর এটা বিষুবীয় অঞ্চল। দেখো মেরু অঞ্চলের আরটা বিষুবীয় অঞ্চলের আর এসছে অনেক
ছোট হচ্ছে, মেরু অঞ্চলের আরটা বিষুবীয় অঞ্চলের আরের চেয়ে অনেক ছোট হচ্ছে, যার কারণে তুমি যখন জি বের করবা, মেরু অঞ্চলের জি বের করবা, তখন তো যেটা দিয়ে ভাগ দিচ্ছ তার মানটা বিষুবীয় অঞ্চলের যে আরটা বের করতেছ তার থেকে অনেক কম হয়, অনেক বেশি হয়, এই জি এর মানটা পরিবর্তিত হয়ে যায়, কমে যায়। অর্থাৎ এই মেরুর থেকে তুমি যত বিষুবীয় অঞ্চলের দিকে যেতে যাবা, দেখো এই আর এর মানটা বৃদ্ধি পাচ্ছে, আর এই সমীকরণে যদি আর এর মান বৃদ্ধি পায় তাহলে জি এর মান হ্রাস পেতে থাকবে। অর্থাৎ আমরা এই পৃথিবীর ব্যাসার্ধের ভিন্নতার কারণে, পৃথিবীর ব্যাসার্ধ এক এক জায়গায় এক এক রকমের, একেবারে সমান না, যার কারণে আমরা কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠে বিভিন্ন জায়গায় জি এর মানের ভিন্নতা লক্ষ্য করতে পারি। এলো ভিন্নতার একটা কারণ। এবার ভিন্নতার একটা কারণ হচ্ছে তাহলে পৃথিবীর ব্যাসার্ধের ভিন্নতা। ব্যাসার্ধের ভিন্নতা দেখো 2 নাম্বারটা, পৃথিবী থেকে ধরে নাও এই পৃথিবী আছে, পৃথিবীর একটা পাহাড় আছে, এখানে একটা পাহাড়, ধরো হিমালয় পর্বতে চলে গেছো, তো পাহাড়ে যখন গেছো তখন দেখো এই ব্যাসার্ধটা তো আছেই, তার সাথে দূরত্বটা আরো খানিক বেড়ে গেছে পাহাড়ের উচ্চতাটা, যার কারণে কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে কোথাও গেলে, অথবা পাহাড় নাই, তুমি বিমানে চলে গেছো উপরে, তাহলে উপরে গেলে এই যে ডি, এখানে যে আর বা ডি ব্যবহার করতে, সেই ডি এর পরিমাণটা বেড়ে যাচ্ছে, ডি এর পরিমাণটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ ডি এর পরিমাণ বাড়লেও এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে এই ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হচ্ছে। আবার কোথাও খনি খোঁড়া হলো, খনি কয়লা উত্তোলনের জন্য খনি খোঁড়া হলো, তখন যদি এইখানে জি এর মান পরিমাপ করা হয়, তখনও কিন্তু আর এর মান কমে যাচ্ছে, আর এর মান কমে যাচ্ছে, তখনও কিন্তু পৃথিবীর জি এর মানের ভিন্নতা লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা প্রথমে পেলাম যে পৃথিবীর ব্যাসার্ধের কারণে জি এর মান চেঞ্জ হতে পারে, দ্বিতীয়ত দেখলাম যে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলে চেঞ্জ হতে পারে, কমবে না বাড়বে সেটা আমরা পরে হিসাব করব। আপাতত দেখি যে কি কি কারণে এটা হয়। পৃথিবী থেকে উপরে গেলেও জি এর মানের পরিবর্তন ঘটে, যেহেতু দূরত্বের পরিবর্তন ঘটে, পৃথিবী থেকে গভীরে গেলে জি এর মানের পরিবর্তন ঘটে, অর্থাৎ এখানেও দূরত্বের পরিবর্তন ঘটে, পৃথিবী থেকে ওই বস্তুটার ওই জায়গাটার দূরত্বের পরিবর্তন ঘটে। আর তৃতীয়টা হলো পৃথিবীটা স্থির নাই, কিন্তু পৃথিবীটা কি হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরছে। এইটাকে বলি হচ্ছে 24 ঘন্টায় একবার ঘুরে আসে, এই ঘূর্ণনটাকে বলি হচ্ছে আমরা আহ্নিক গতি। এই আহ্নিক গতির কারণে দেখো পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তখন উত্তর মেরু আর দক্ষিণ মেরু স্থির, শুধু বিষুবীয় অঞ্চলটা বেশি পরিমাণ ব্যাসার্ধে ঘুরছে, আর উত্তর মেরু দক্ষিণ মেরু কোনো ঘূর্ণন হচ্ছে না। সেজন্য পৃথিবীর বিভিন্ন অংশ, যদি এইটা উত্তর মেরু এইটা দক্ষিণ মেরু হয়, তাহলে এই উত্তর মেরু আর দক্ষিণ মেরু স্থির, এখানে একটা অক্ষ কল্পনা করলে এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, তার মানে এইখানের বস্তুটা পুরো এইটুকুন ব্যাসার্ধে ঘুরবে, এইখানকার বস্তুটা এইটুকুন ব্যাসার্ধে ঘুরবে, এইখানকার বস্তুটা এইটুকুন ব্যাসার্ধে, এইখানকার বস্তুটা এই যে ছোট ব্যাসার্ধে ঘুরতেছে, অর্থাৎ যত কাছে যাচ্ছে আর এইখানে কোনো ব্যাসার্ধ নাই, অর্থাৎ ঘুরছে না। তো যখন দেখো এই যে এইখানে যখন বস্তুটা থাকছে, এইখানে যখন বস্তুটা থাকছে, ঘূর্ণনের জন্য কিভাবে আলাদা হয়, তখন এই ঘূর্ণনের জন্য, পৃথিবীর ঘূর্ণনের জন্য ওই বস্তুর উপরে একটা কি পড়ে, এটা কেন্দ্র বিমুখী বল পড়ে। এই ঘূর্ণনের জন্য এই বস্তুটা বাইরের দিকে ছুটে বের হয়ে যেতে চায়, ঘূর্ণনের কারণে বাইরের দিকে ছুটে বের হয়ে যেতে চায়, সেই বলটার নাম হচ্ছে কি, কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্র বিমুখী বল বাইরের দিকে বেরোয় যেতে চায়, আর পৃথিবী আকর্ষণ করতেছে তাকে কেন্দ্রের দিকে, এই আকর্ষণ বলটাকে কমায় দেয়।
এই ঘূর্ণনের কারণে যে বলটা সৃষ্টি হয় সেই বলটা এইটাকে বাইরে যাওয়া যে বল তার থেকে এই কেন্দ্রের দিকের বলটা কমায় দেয়, ফলে কেন্দ্রের দিকে আকর্ষণ বলটা কমে যাওয়ার ফলে এই বস্তুটার অভিকর্ষ ত্বরণও কমে যায়। অর্থাৎ আমরা তৃতীয় নাম্বারটা পেলাম যে পৃথিবীর আহ্নিক গতির কারণে সূর্য মানে অভিকর্ষ ত্বরণ যেটা সেইটার পরিবর্তন হয়, কারণ হচ্ছে অভিকর্ষ বলের পরিবর্তন হওয়ার কারণে এখানে অভিকর্ষ ত্বরণটা আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারি। তো আমরা আজকে যে আলোচনাগুলো করলাম, লাস্ট আমাদের কথা থাকলো যে 3টে কারণে আমরা অভিকর্ষ ত্বরণের পরিবর্তন দেখতে পাই। একটা হচ্ছে পৃথিবীর আকারের কারণে, আকারটা পুরোপুরি গোল নয় সেই কারণে। দ্বিতীয়টা হচ্ছে পৃথিবীর থেকে উপরে গেলে, পৃষ্ঠ থেকে উপরে গেলে বা গভীরে গেলে জি এর মানের পরিবর্তন হয়। আর একটা পেলাম হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্যে বিভিন্ন স্থানে জি এর মানটার ভিন্নতা দেখা দেয়। আমরা পরবর্তী ক্লাসে এই 3টের গাণিতিক ব্যাখ্যা দেব যে পৃথিবীর উপরে গেলে কেমন পরিবর্তন হয়, নিচে গেলে কেমন পরিবর্তন হয়, বা ঘূর্ণনের জন্য কেমন পরিবর্তন হয়, অথবা ব্যাসার্ধের পরিবর্তন হলেই বা কেমন আমরা পরিবর্তন দেখতে পাই। তাহলে ধন্যবাদ সবাইকে, তোমরা সুস্থ থাকো এবং অনলাইন ক্লাসে যোগ থেকে তোমাদের পড়ালেখাকে এগিয়ে নিয়ে যাও। ধন্যবাদ সবাইকে।